ওম শান্তি। নমস্কার। আপনাদের সবাইকে স্বাগত জানাই স্পিরিচুয়াল সায়েন্স এক্সিবিশনের দ্বিতীয় পর্বে। বন্ধুরা, আমরা গত পর্বে স্পিরিচুয়াল সায়েন্স এক্সিবিশনের একটি চিত্রের মাধ্যমে তার ব্যাখ্যা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় পর্বের দ্বিতীয় চিত্র এবং একটি ইলেকট্রনিক মডিউলকে এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা কিছু ব্যাখ্যা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা এই যে ইলেকট্রনিক মডিউল দেখছি, এই ইলেকট্রনিক মডিউলের লেফট পোর্শনে দেখুন অবজেক্ট কাউন্টার লেখা আছে এবং রাইট পোর্শনে সাবজেক্ট কাউন্টার আর তার ঠিক নিচে বায়োমেট্রিক সেন্সর আছে। এই যে অবজেক্ট কাউন্টার, এই অবজেক্ট কাউন্টারের পাশ দিয়ে যখন আমরা কোনো বস্তু বা ব্যক্তি, পেপার, পেন্সিল, এমনকি মৃতদেহকেও নিয়ে যাব, তখন কিন্তু এই অবজেক্ট কাউন্টার সেটাকে কাউন্ট করবে এবং সিগন্যাল দেবে। যদি আমরা একটা অবজেক্টকে নিয়ে যাই তাহলে এক, তারপরে আবার কোনো বস্তুকে নিয়ে যাই তাহলে দুই, তারপরে যদি আবার কোনো বস্তুকে নিয়ে যাই তখন সেটা 3 নম্বর সিগন্যাল দেবে। অর্থাৎ সেটাকে কতগুলো বস্তু পাস করলো সেটাকে কাউন্ট করবে। এই যে অবজেক্ট কাউন্টার, এই অবজেক্ট কাউন্টারে দুটো পোর্শন থাকে, একটা হচ্ছে আইআর ট্রান্সমিটার আর একটা হচ্ছে আইআর রিসিভার। আইআর মানে হচ্ছে ইনফ্রারেড রেস, যেটাকে আমরা দেখতে পাই না চোখের মাধ্যমে। এই আইআর ট্রান্সমিটার কি করে, আইআর কে অর্থাৎ ইনফ্রারেড রেস কে ইমিট করে এবং যে আইআর রিসিভার আছে, আইআর রিসিভার কি করে, যে আইআর ট্রান্সমিটার থেকে ইমিটেড অর্থাৎ নির্গত যে ইনফ্রারেড রেস, এই ইনফ্রারেড রেস কে রিসিভ করে। এবার যখনই কোনো বস্তু বা ব্যক্তি এই ট্রান্সমিটার আর রিসিভার সেকশনের মাঝে আসে এবং আইআর রেস সেই বস্তু বা ব্যক্তি বা যন্ত্রের মধ্যে দিয়ে পাস করতে পারে না, তখনই আইআর রিসিভারের যে কাউন্টার থাকে, সেই আইআর রিসিভারের কাউন্টার সেটাকে একটা অবজেক্ট বা বস্তু বা ব্যক্তি হিসেবে কাউন্ট করে। তার ফলস্বরূপ আমরা অবজেক্ট কাউন্টারে আমরা 1, 2 বা 3 ডিজিট দেখতে পাই। এবার আমরা সাবজেক্ট কাউন্টারের কাছে যাচ্ছি। সাবজেক্ট কাউন্টারে যে টাচ প্যাড আছে, সেই টাচ প্যাডে যখন কোনো ব্যক্তি স্পর্শ করলো তখন কি দেখা হলো, যে বিপ আওয়াজ এবং লাইট জ্বললো। কিন্তু সেই টাচ প্যাডে যদি কোনো ব্যক্তি পেন্সিল, পেন, পেপার, এমনকি মেটাল পিস, এমনকি কোনো ডেড বডিকেও টাচ করায়, তখন কিন্তু কোনো প্রকারের লাইট জ্বলে না বা বিপ শব্দ হয় না। তাহলে এখন আমার মনে প্রশ্ন উঠতে পারে যে এই যে সাবজেক্ট কাউন্টার বা বায়োমেট্রিক সেন্সর, এই সাবজেক্ট কাউন্টার বা বায়োমেট্রিক সেন্সরে যখনই আমরা কোনো ডেড বডি কে টাচ করাচ্ছি তখন সেটা কোনো প্রকারের বিপ আওয়াজ বা সাউন্ড করছে না, কিন্তু যখন কোনো জীবিত ব্যক্তি বা জীবিত প্রাণীকে টাচ করানো হচ্ছে তখন কিন্তু সেটা বিপ আওয়াজ করছে। এর কারণ কি? বাস্তবে এই যে আমাদের বায়োমেট্রিক সেন্সর, এই বায়োমেট্রিক সেন্সরে একটি রিলে আছে। এই রিলে সুইচের মতো কাজ করে। বাস্তবে আমাদের ব্রেনের মধ্যে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, যেটা খুবই মৃদু মাইক্রো ভোল্টে, এবং যখন আমরা আঙ্গুল দিয়ে এই বায়োমেট্রিক সেন্সরের টাচ প্যাডে স্পর্শ করি তখন আমাদের ব্রেনে উৎপন্ন সেই মাইক্রো ভোল্ট ইলেকট্রিসিটি কি করে, আমাদের আঙ্গুলের মধ্য দিয়ে ওই রিলেতে প্রবাহিত হয়, যার ফলে রিলেটা অ্যাক্টিভেট হয়ে যায়। অর্থাৎ রিলেটা সুইচের মতো কাজ করে, অর্থাৎ এটা অন অফ কন্ডিশনে আসে। যার ফলে কি হয়, যে মূল সাপ্লাই থেকে কারেন্ট আমাদের যে বাল্ব আর বাজার থাকে, সেই বাল্ব আর বাজারে প্রবাহিত হয়, যার ফলে বাজারও বাজতে থাকে এবং বাল্বও জ্বলতে থাকে। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে ডেড বডিকে দিয়ে স্পর্শ করালে হচ্ছে না, কিন্তু যদি জীবিত মানুষ সেই বায়োমেট্রিক সেন্সরের টাচ প্যাডে স্পর্শ করে তাহলে কিন্তু বাজারও বাজছে আর লাইটও জ্বলছে। এর কারণ কি? এর কারণ জীবিত মানুষের ভেতরে এমন কোন শক্তি আছে, এমন কোন চেতন শক্তি আছে, যে শক্তি থাকার ফলে ব্রেনের ফাংশন হচ্ছে এবং ব্রেনে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে। কিন্তু ডেড বডির মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেই ফাংশন হচ্ছে না এবং ব্রেনের মধ্যে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে না, যার ফলে সেই ডেড বডি যখন বায়োমেট্রিক সেন্সারে টাচ করে তখন কিন্তু সে কোনো প্রকারের বিপ আওয়াজ বা লাইট দেয় না। অর্থাৎ প্রকৃতির পদার্থকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অবজেক্ট আর একটা হচ্ছে সাবজেক্ট। আধ্যাত্মিকতা অনুসারে সাবজেক্ট হচ্ছে সোল বা স্পিরিট বা রূহ বা আত্মা,
যেটাকে আমরা চেতনা বলি, যেই চেতনা এই পাঁচ তত্ত্বের তৈরি শরীরের মধ্যে বিরাজ করে এবং এই পাঁচ তত্ত্বের তৈরি শরীরকে চালায়। এবং আমাদের যে প্রত্যেকটা কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই সবগুলোই কিন্তু অবজেক্ট, এবং এই সমস্ত অবজেক্টকে চালানোর জন্য যে চেতন শক্তি, তাকে আমরা সাবজেক্ট বা রূহ বা স্পিরিট বা সোল বলছি আধ্যাত্মিক কথাতে। এবার আমরা যদি এই চিত্রে দেখি, এই চিত্রে দেখানো হয়েছে যে সারা বিশ্বে পরমাত্মাকে ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। প্রথমে যে অবজেক্ট কাউন্টার দেখানো হয়েছিল, সেই অবজেক্ট কাউন্টারের সামনে দিয়ে যখন কোনো ব্যক্তি পাস করছে তখন সেটা কাউন্ট হচ্ছে, এবং পরে যখন কোনো ব্যক্তি পাস করছে তখন আবার কাউন্ট হচ্ছে, এবং কাউন্ট হতে হতে তার সংখ্যাটা বাড়ছে। অর্থাৎ ওই ব্যক্তিকে আইডেন্টিফাই করার জন্য অবজেক্ট কাউন্টার ওই 1 বা 2 বা 3 ওই সংকেত বা ওই চিহ্নটা দিচ্ছে। সেইভাবে পরমাত্মাকে আইডেন্টিফাই করার জন্য, পরমাত্মাকে শনাক্ত করার জন্য বা চিহ্নিত করার জন্য ভিন্ন ভিন্ন ধর্মে, ভিন্ন ভিন্ন স্থানে, ভিন্ন ভিন্ন সংকেত রূপে পরমাত্মাকে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ পরমাত্মাকে বা ঈশ্বরকে বা গডকে বা সুপ্রিম পাওয়ারকে আমরা ভিন্ন ভিন্ন ধর্মে, ভিন্ন ভিন্ন স্থানে, ভিন্ন ভিন্ন চিহ্নের মাধ্যমে শনাক্ত করেছি বা চিহ্নিত করেছি। এর অর্থ এটাই যে নিশ্চয়ই পরমাত্মার কোনো না কোনো রূপে অস্তিত্ব বিরাজ করে। আরো এই চিত্রে আমরা বারকোড, আধার কার্ড, ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ, সিম কার্ড, আইরিস, এই সমস্ত কিছু দেখতে পাচ্ছি। বর্তমান সময়ে আমরা যে আইডি অর্থাৎ আইডেন্টিফিকেশন কার্ড ইউজ করি, সেই আইডি কার্ডে কিন্তু আমরা বায়োমেট্রিক ইউজ করি। যেমন ধরুন, আধার আইডেন্টিফিকেশনের জন্য আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্টের একাংশ এবং আমাদের চোখের যে আইরিস আছে, সেই আইরিসের একাংশ আমরা ইউজ করে থাকি। অর্থাৎ এই সমস্ত বায়োমেট্রিকের মাধ্যমে আমরা কোনো ব্যক্তিকে শনাক্ত করতে পারছি বা চিহ্নিত করতে পারছি। তার কারণ কি? তার কারণ আমরা জানি যে কোনো দুজন ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট একই রকম হতে পারে না, কোনো দুজন ব্যক্তির আধার নাম্বার এক হতে পারে না, কোনো দুজন ব্যক্তির আইরিস হুবহু সেম হতে পারে না, কোনো দুজন ব্যক্তির হাতের ভেন্স হুবহু সেম হতে পারে না, কোনো দুজন ব্যক্তির ডিএনএ হুবহু সেম হতে পারে না। অর্থাৎ প্রকৃতির নিয়ম এটাই যে কোনো দুটো বস্তু হুবহু সেম হতে পারে না। অর্থাৎ ইউনিকনেস প্রকৃতির সার্বজনীন সিদ্ধান্ত। অর্থাৎ প্রকৃতির মধ্যে কোনো দুটো বস্তু যদি একই না হতে পারে, তাহলে আমরা কি করে ভাবি যে আমরা সবাই একই রকম হব এবং আমাদের সবার মধ্যে একই ধরনের বিশেষতা থাকবে এবং আমাদের সবার ভাগ্য বা আমাদের সবার অভিনয়ের পাঠও সেম হবে? তা কখনোই সম্ভব নয়। আমরা সবাই ইউনিক, আমাদের সবার মধ্যে আলাদা আলাদা বিশেষতা আছে, এবং এই সত্যতাকে মেনে নিয়েই আমাদেরকে এই সংসারে সুন্দর অভিনয় বা সুন্দর পাঠ বাজিয়ে চলতে হবে। এবং এই চিত্রের মধ্যে আমরা দেখছি যে একটা কম্পিউটার এবং তার প্রোগ্রামার। যেমন একজন প্রোগ্রামার কম্পিউটারের মধ্যে প্রোগ্রামিং করে দেয়, এবং প্রোগ্রামিং করার ফলে ওই কম্পিউটারে যেমন ইনস্ট্রাকশন দেওয়া হয় সে অনুসারে কম্পিউটার কিন্তু ফাংশন করে। সেইভাবে আমাদের ব্রেনটাও হচ্ছে একটা কম্পিউটার, এবং এই ব্রেনের ভেতরে অর্থাৎ আমাদের পিটুইটারি এবং হাইপোথ্যালামাস গ্ল্যান্ডের ভেতরে রয়েছে প্রোগ্রামার, যাকে আমরা আধ্যাত্মিকতায় সোল, স্পিরিট, রূহ বা আত্মা বলি। এই সোল, স্পিরিট, রূহ বা আত্মা কি করে? এই ব্রেনের মাধ্যমে আমাদের সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে বা সমস্ত ইন্দ্রিয়কে কমান্ড দেয়। তাহলে বন্ধুরা, আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম আমাদের এই যে শরীর, এই শরীর পাঁচ তত্ত্ব দিয়ে তৈরি, এই এবং এই শরীরের প্রত্যেকটা অংশই হচ্ছে একটা অবজেক্ট, এবং এই অবজেক্ট রূপী শরীরকে চালানোর জন্য দরকার সাবজেক্ট রূপী আত্মা, যাকে আমরা ভিন্ন ভিন্ন ভাবে স্পিরিট, রূহ, সোলও বলে থাকি। আশা করি আপনারা আমাদের এই আলোচনার দ্বারা উপকৃত হলেন। আমরা পুনরায় আমাদের তৃতীয় পর্ব আপনাদের সামনে নিয়ে আসবো, তাই চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম শান্তি।